আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্যান্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম। রুদ্ধশ্বাস জয়ে রাউন্ড অফ 16-এ পর্তুগাল নাটকীয়তার ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। 6 আসরে অংশ নিয়ে নকআউট পর্বে প্রথম গোল রোনালদোর। শেষ মুহূর্তের আত্মঘাতী গোল বাতিল হলে কপাল পড়ে ক্রোয়াটদের। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচ। অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ হলো স্পেন। জোড়া গোলে লা রোহা ফিওরিদের জয়ের নায়ক রিয়াল সোসিয়েদাদ তারকা মিকেল ওয়াইটসাবাল। লা রোহা ফিওরির হয়ে আরেক গোল করেন টটেনহ্যাম তারকা পেদ্রো পোরো। ম্যাচ জুড়ে স্পেনের গোলমুখে একটি শটও নিতে পারেনি অস্ট্রিয়া। এদিকে কাল ভোরে শেষ 16-এ ওঠার লড়াই আর্জেন্টিনার। প্রতিপক্ষ কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে, তবুও সমীহ করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে ফিফা বাড়তি সুবিধা দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাস্টার ট্যাকটিশিয়ান। মায়ামি স্টেডিয়ামে ভোর 4টায় মুখোমুখি হবে দু দল। বান্দেরাজো আর্জেন্তো উৎসবে মাতোয়ারা আর্জেন্টাইন সমর্থকরা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে গানে গানে শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের। প্রতিটি ম্যাচের আগে নিয়ম করে এক হন আর্জেন্টাইন সমর্থকরা। যে ভেন্যুতে ম্যাচ হয় ম্যাচের ঠিক আগের দিন সেই ভেন্যুতেই উৎসবে মেতে ওঠেন আর্জেন্টিনার নাগরিকরা। অর্থাৎ এর আগে কানসাসে শুরু হয়েছিল, কানসাসের পর ডালাসে দুটি ম্যাচ হয়ে গেছে। এবার মায়ামিতে লিওনেল মেসির মায়ামিতে আনন্দ উৎসবে মাতোয়ারা আর্জেন্টাইনরা। এখানে গান থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, নাচ থেকে শুরু করে সুভেনির বিক্রি হয় এবং বিক্রি হয় বিভিন্ন খাবার দাবার। দিনভর এখানে উৎসব চলে। ঠিক তেমনই একটি উৎসব আপনাদের আমরা দেখাতে চাই। উৎসবটার নাম বান্দেরাজো আর্জেন্তো। বিভিন্ন ধরনের পতাকা, বাদ্যবাজনা নিয়ে দিনভর উন্মাদনা। এখন পর্যন্ত যে 3 ম্যাচ হয়েছে আর অপেক্ষার একটি, প্রতিটির আগে যুক্তরাষ্ট্রের 3 শহরে এমন উৎসবে মেতেছে আর্জেন্টাইনরা। গানে গানে শুভকামনা জানিয়েছে মেসি, মার্তিনেজদের। বিশাল আকৃতির একটি পতাকায় তুলে ধরা হয়েছে মারাদোনা থেকে মেসির বিশ্বজয়ের মুহূর্ত আর দেশটির ফুটবল সংস্কৃতি। সবার কণ্ঠে আর্জেন্টিনার জয়গান। Argentina, 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 Argentina. মায়ামির একটি পার্ক কিংবা বিচ এদিন আর্জেন্টিনা সমর্থকদের দখলে। তাদের চাওয়া ব্যবধান যাই হোক, জিতবে 3 বারের বিশ্বকাপ জয়ীরা। আর গোল চাওয়া মেসির কাছে। I hope we win, but I'm not gonna say, oh, we're gonna win, because I don't wanna cause bad luck, you know? No much is easy in the World Cup, so I'm pretty sure Argentina and Scaloni, they're gonna go step by step, you know, with very careful. উৎসবে বাংলাদেশি গণমাধ্যম দেখে উল্লাস যেন বাড়তি মাত্রা যোগ করেছে। বাংলাদেশ। They love Argentina. I know they love Argentina. I think they have the more biggest T-shirt on the world. I love it. I saw the videos when you receive Messi. কেপ ভার্দের বিপক্ষে জয় পেলে আর্জেন্টাইনদের এই পাগলামও দেখা যাবে যুক্তরাষ্ট্রের আরেক শহর আটলান্টায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। এদিকে রাউন্ড অফ 32-র ভিন্ন ম্যাচে নামছে 2 আফ্রিকান জায়ান্ট। শেষ 16 মিশরে মোহামেদ সালার মিশরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ডালাসে রাত 12টায় মাঠে গড়াবে সে ম্যাচ। অপর হাই ভোল্টেজ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ঘানা, যেটি রাউন্ড অফ 32-এর শেষ ম্যাচ। কানসাসের শনিবার সকাল 7:30টায় শুরু খেলা। বিশ্বকাপের খবর জানছিলাম, এবার অন্যান্য খবর। কোটি টাকা ঘুষ চেয়েছিলেন এমন স্বীকারোক্তির পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। 4 মাস ধরে থমকে আছে পুরো প্রক্রিয়া। চিফ প্রসিকিউটর জানিয়েছেন এ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। মাসুদুর রহমানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক কালো দাগ চট্টগ্রামের ওয়াসিম হত্যার আসামি সাবেক এমপি এবিএম ফজলে করিমের কাছে খালাস করিয়ে দেওয়ার কথা বলে প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ চাওয়া। টোটালও বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই, বলো ভাইয়া।
9 মার্চ এ নিয়ে প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24। পদত্যাগ করতে বাধ্য হন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এই ঘটনাসহ ট্রাইব্যুনালের অন্য ঘটনা তদন্তে গঠন করা হয় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। তাদের কাছে দোষ স্বীকারও করেন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম। কথা ছিল 1 মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি, কিন্তু কথা রাখতে পারেননি তারা। কেন? কমিটির আপডেট বলতে আমাদের যেসব স্টেক হোল্ডাররা যারা ছিলেন, মানে আমাদের এতদিন তারা হজে ছিলেন, আমাদের প্রায় 2-3 জন ব্যক্তি আমাদের সাথে যারা এই ফ্যাক্টস ফাইন্ডিং ইনকোয়ারির সাথে যারা জড়িত ছিলেন তারা হজে ছিলেন, যেহেতু আমাদের কাজটা একটু থেমেছিল। আশ্বস্ত করেন ট্রাইব্যুনালে অবকাশকালীন সময়ের মধ্যেই চূড়ান্ত করা হবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন। আমাদের এই 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রম, আমাদের তো আমরা ভ্যাকেশনে যাব, তা আমরা ঠিক করেছি যে এই ভ্যাকেশনের মধ্যে আমরা রিপোর্টটা আমরা আশা করি কনক্লুড করবো ইনশাল্লাহ, করে ইনশাল্লাহ আমরা ভ্যাকেশনের পর এটার ফলাফল ইনশাল্লাহ। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কজন নতুন প্রসিকিউটর নিয়োগ করা হলেও পুরনোদের মধ্যে শুধু আগের চিফ প্রসিকিউটরকেই বাদ দেয়া হয়। অভিযোগ ওঠা বেশ কজন প্রসিকিউটর বহাল আছেন স্বপদে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার সশস্ত্র বাহিনীর 150 কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় তারা পাবেন ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। তাগিদ দেন ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করার। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। বিগত সরকারের আমলে বৈষম্য ও প্রতিহিংসার শিকারের ঘটনা ছিল অহরহ, বাদ যায়নি সশস্ত্র বাহিনীও। 5 আগস্টের পট পরিবর্তনের পরপরই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া কর্মকর্তারা প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বৈষম্যের শিকার 150 কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর আছেন 14 জন কর্মকর্তা। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে 2019 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে নানাভাবে অন্যায়ের শিকার হয়েছেন এই কর্মকর্তারা। কাউকে অন্যায়ভাবে অবসরে পাঠানো হয়, কাউকে অপসারণ, অব্যাহতি কিংবা বরখাস্ত করা হয়। তাদের আবেদন যাচাই বাছাই শেষে পুনর্বাসনের এই সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে সশস্ত্র বাহিনীর এই কর্মকর্তাদের প্রাপ্য ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং বিধি অনুযায়ী সব ধরনের আর্থিক সুবিধা নিশ্চিত করা হলো। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তারা। একই সাথে তাদের প্রত্যাশা, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল প্রশাসনকে যেন নিজ স্বার্থে ব্যবহার না করে। সেনাবাহিনী দেশের কোনো দলের না। আমার মনে হয় এরা যদি এটা বোঝে, আলহামদুলিল্লাহ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। 8 বছর আয়না করে আটকে রেখে তারপরে আজকে আল্লাহ আমাকে সব ফিরিয়ে দিয়েছেন। আমার কষ্ট হয়েছে, এই কষ্ট তো 1000 কোটি টাকা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও দূর করা যাবে না। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ফিরিয়ে এনেছেন। বঞ্চিত এই সেনা কর্মকর্তাদের মতে প্রশাসনকে নিরপেক্ষ রাখা যেমন সরকারের দায়িত্ব, তেমনি বাহিনীর প্রতিটি সদস্যকেও থাকতে হবে সচেতন। রাষ্ট্রীয়ভাবে আহ্বান করে যেতে পারে যারা বঞ্চিত এখনো আছে, তারা মনে করে তাদের অধিকার বঞ্চিত হয়েছে, তারা দরখাস্ত আহ্বান করলে, মিডিয়ার মাধ্যমে প্রচার করলে, তারা দরখাস্ত করলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস খতিয়ে দেখা উচিত যে সে সত্যিকারভাবে বঞ্চিত হয়েছে কিনা। যদি হয় তাকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়া উচিত। আমরা চাই এই ধরনের অপকর্ম আগামীতে না হয়। রাষ্ট্রের ক্ষতি, ব্যক্তির ক্ষতি। আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি, আর যেন এই কালো অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে যদি না আসি আমরা সোজায় দাঁড়াতে পারবো না। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও যুগোপযোগী করতে সংস্কারেরও দাবি জানান তারা। এই জন্য আমাদের অনেক রিফর্ম করতে হবে, ইনশাল্লাহ রিফর্ম এক এক করে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। আবারও উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু।
চলতি বছরের প্রথম 6 মাসেই আক্রান্ত হয়েছেন 6,000-এর বেশি মানুষ, প্রাণ গেছে 18 জনের। আগস্ট সেপ্টেম্বরের বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 6,104 জন, মারা গেছেন 18 জন। তবে গেল বছরের প্রথম 6 মাসে আক্রান্তের সংখ্যা ছিল 10,296 জন, আর মৃত্যু হয়েছিল 42 জনের। ভাইরাস বহনকারী এডিস ইজিপ্টাই মশার কামড়েই ছড়ায় ডেঙ্গু রোগ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, 26 বছর ধরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় ঢাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের হার্ড ইমিউনিটি। এক বছর এই ভ্যারাইটি দ্বারা, আরেক বছর আরেক ভ্যারাইটি দ্বারা, এইভাবে করতে করতে আমাদের ঢাকার অনেক লোক তারা এই 4টা ভ্যারাইটি দ্বারা আক্রান্ত হয়ে গেছে। ঢাকায় ধীরে ধীরে হার্ড ইমিউনিটি বা গণপ্রতিরোধ একটা জন্মাচ্ছে ডেঙ্গুর বিরুদ্ধে। সুতরাং ঢাকায় আগের মতো আর ব্যাপক হারে হবে না। ঢাকায় এখন যেটা হবে, 2 ধরনের লোকের হবে। একটা হলো নতুন যারা জন্ম নিচ্ছে, এই শিশুদের মধ্যে হবে। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ আবার এসে বসবাস শুরু করে তারা থাকবে। তবে এডিস মশা নিয়ে কাজ করা গবেষকদের শঙ্কা, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণার প্রতিষ্ঠান আইইডিসিআর এর তথ্য অনুযায়ী ডেঙ্গু ভাইরাসের 4টি ধরনের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে ডেন 3। 91% বেশি এই ধরনের আক্রান্ত, আর 8.5% ডেন 2 ধরনের আক্রান্ত। ডেন 3 বা ডেন 2 এদের কখনো কখনো দেখা গেছে যে আগে সংক্রমণ না থাকলেও প্রথমবার সংক্রমণে এরা মারাত্মক জটিলতা করে। সেই হিসাবে ডেন 3 একটু জটিল, কিন্তু এটা অনেক বেশি কিছু ফারাক নেই। ডেঙ্গু যে কোনো টাইপ দ্বারা হোক না কেন তার ঝুঁকি আছে। বিশেষজ্ঞদের মত, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু শহর নয়, এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে উদ্যোগ নিতে হবে গ্রাম পর্যন্ত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আমরা ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ডেঙ্গুর প্রকোপ তো বাড়ছে, আপনি হাসপাতালে আছেন, সেই খবর জানবো। আমরা বলছিলাম আগস্ট সেপ্টেম্বরে আরো ভয়াবহতা বাড়তে পারে, সেক্ষেত্রে পুরো প্রস্তুতি হিসেবে কোনো কর্মসূচি নেওয়া হয়েছে কিনা? সারিকা, পূর্ব প্রস্তুতি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে মশক নিধনের জন্য যে স্প্রে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। এর বাহিরে আমরা আরেকটি বিষয় দেখেছি যে সেটি হচ্ছে যে সমস্ত জায়গায়, বিশেষ করে নির্মাণাধীন যে সমস্ত বাসাবাড়ি রয়েছে, সেখানে এডিস মশার কোনো ধরনের লার্ভা পাওয়া যায় কিনা সেই বিষয়টির জন্য কিন্তু নিয়মিত 33টি ওয়ার্ডে কিন্তু সেই মনিটরিং কার্যক্রম চলছে এবং ভবন মালিকদেরকে সতর্ক করা হচ্ছে, বিশেষ করে যেখানে কিছুটা পানি জমে থাকে, যেহেতু এখন বর্ষাকালের সময়। এর বাহিরের চিত্রটা যদি বলি, যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 16 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং এই 16 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে 11 জন হচ্ছে পুরুষ, 4 জন হচ্ছে নারী এবং 1 জন শিশু কিন্তু রয়েছে। বলে রাখি যে হামের একটি প্রাদুর্ভাব চলছে। হামে যেরকমভাবে আইসোলেশনের ওয়ার্ড খোলা রয়েছে, বিশেষায়িত ওয়ার্ড খোলা রয়েছে, ডেঙ্গু রোগীর চাপ যদি অতিরিক্ত বাড়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেক্ষেত্রে কিন্তু এখানে বিশেষায়িত ওয়ার্ড খোলা হবে। এখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন ওয়ার্ডে এই ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু ভর্তি রয়েছে। তবে যে রোগীরা ভর্তি রয়েছে, এই রোগীর পরিসংখ্যান শুধুমাত্র ময়মনসিংহ জেলার কিন্তু রোগী নয়, এটি ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ বিভাগের যে 4 জেলা রয়েছে, পাশাপাশি কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং কুড়িগ্রামের রৌমারীরও কিছু সীমান্ত থেকে কিন্তু মূলত এই জায়গায় রোগীরা ভর্তি হয়ে থাকেন। বলে রাখি যে চলতি মাসের 1 তারিখে একজন 65 বছর বয়স্ক একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে এবং তার বয়স 65 বছর, তার বাড়ি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। তো এখন পর্যন্ত 16 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। চিকিৎসকরা তাদের মতো করে সাধ্যমতো চেষ্টা সেটি কিন্তু করে যাচ্ছেন, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম। খাল বাঁচাও কর্মসূচির আওতায় পরিষ্কার করা হচ্ছে গুলশান লেকের আবর্জনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি হাতে নিয়েছে ফুটস্টেপ বাংলাদেশ। মূলত ঢাকার বিভিন্ন নোংরা জলাশয় ও খাল পরিষ্কারের অংশ হিসেবে এ কর্মসূচি। 500-র বেশি পরিচ্ছন্নতা কর্মী এতে অংশ নেন। গুলশান বনানী লেক ব্রিজ এলাকায় উৎকট গন্ধ থেকে মুক্তি পেতে বাসিন্দাদের দাবি ছিল দীর্ঘদিনের। বিকেল 4টায় এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এটা ইভেন্ট আকারে আমরা করছি 3 দিনের জন্য। এ ব্যতীত এই গুলশান লেকটা মনিটরিংয়ের জন্য এবং এটা লুক আফটার করার জন্য উইল বি ওয়ার্ক ইন দ্য ইয়ার লং। এনভায়রনমেন্ট ইজ এ বিগ ফ্যাক্টর এভরিওয়্যার। সবাই চাচ্ছে যে কোনো গ্রিন ইনিশিয়েটিভ নিয়ে জিনিসটা যাতে ফিউচারের জন্য প্ল্যানেটটাকে সাস্টেনেবল করে রাখার জন্য। আমাদের একটা সময় এসে পরের জেনারেশনও যেন একটা ভালো এনভায়রনমেন্টে থাকতে পারে।